পিরোজপুরে হিসাব সংরক্ষণ ও এলজেডির 5 কর্মকর্তা গ্রেফতার। 1100 কোটি টাকার গরমিল, মিলেছে দুর্নীতির প্রমাণ। মানিকগঞ্জে মোটিভ শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় আটক 6 ছাত্রলীগ নেতা। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। লালমনিরহাটে ভুট্টা খেতে মিলল স্কুল ছাত্রীর মরদেহ, অভিযুক্ত গ্রেফতার। বাড়িতে অগ্নিসংযোগ, পাবনায় ভাইয়ের হাতে ভাই খুন। জামালপুরে ভাঙছে যমুনার তীর, 1 মাসে নদীগর্ভে বিলীন 40টি বসতবাড়ি, হুমকির মুখে ঘরবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। এবং ধ্বংসপ্রায় বাগেরহাটের কলকলিয়া মায়েরখালী কাঠের পুল, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে 10 গ্রামের মানুষ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। পিরোজপুর এলজেডির দুর্নীতিকাণ্ডে জেলা হিসাব সংরক্ষণ অফিসের 4 কর্মকর্তা ও এলজেডির 1 কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে তাদের গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হয়। এর আগে মঙ্গলবার পিরোজপুরে দুদকের উপপরিচালক আমিনুল ইসলাম 23 জনকে অভিযুক্ত করে 8টি মামলা দায়ের করেন। আমিনুল ইসলাম জানান, পিরোজপুর এলজেডি অফিস ও জেলা হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগসাজশে সীমাহীন দুর্নীতির প্রমাণ মিলেছে। আওয়ামী সরকার পতনের পর দুর্নীতিতে পিরোজপুর এলজেডি অফিস আলোচনায় আসে। পরে স্থানীয় সরকার বিভাগ ও এলজেডির প্রধান কার্যালয় থেকে তদন্ত টিম পাঠানো হয়। অনুসন্ধানে কাজ শেষ না করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে 2,500 কোটি টাকার বেশি বিল পরিশোধ এবং 1,101 কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। আনন্দ শোভাযাত্রার মোটিভ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন লাগানোর ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। বুধবার অভিযান চালিয়ে সন্দেহভাজন তাদের আটক করে পুলিশ। আটকদের মধ্যে ছাত্রলীগ নেতা খান মোহাম্মদ রাফি চিত্রশিল্পীর বাড়িতে আগুন দেওয়ার পর ফেসবুকে মিশন কমপ্লিট লিখে স্ট্যাটাস দেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে মানিকগঞ্জ সদর উপজেলার ঘোষের বাজার এলাকায় ভাস্কর্য শিল্পী মানবেদ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। পুড়ে যায় ভেতরে থাকা সব আসবাবপত্র, ভাস্কর্য সহ সবকিছু। এ ঘটনায় 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সদর থানার মামলায় দায়ের করেছেন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, তাদেরকে কখন গ্রেফতার করা হয়েছে, কি বলছে পুলিশ? মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় যে চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি, তো এই পয়লা বৈশাখ উপলক্ষে যে চারুকলার ইনস্টিটিউটের যে আয়োজনে যে শোভাযাত্রা হয়, সেখানে যে মোটিভটি তৈরি করা হয়েছিল সেটি কারিগর ছিল এই মানবেন্দ্র ঘোষ। এই মোটিভকে তৈরির কে কেন্দ্র করে এলাকায় একটি গজব উঠেছে। আগে 65 দিনের মাছ ধরা বন্ধ থাকার ফলে ভারতের জেলেরা সুবিধা পেত বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। বৃহস্পতিবার সকালে কক্সবাজারে জাইকার সহায়তায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার আধুনিকায়ন প্রকল্প কাজের উদ্বোধনে এসে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বাংলাদেশি জেলেদের সুপারিশে মাছ ধরা বন্ধের নতুন সময় 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন নির্ধারণ করা হয়েছে। এতে করে অন্য দেশের জেলেরা মাছ ধরতে পারবে না। এ সময় তিনি আরো বলেন, পর্যটন নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার আধুনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলা হবে। এতে পর্যটকদের আকর্ষণ বাড়বে। অনেক গবেষণা করে এদিক ওদিক করে দেখেছেন যে আমরা যদি 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত আমরা যদি করি, এটা 58 দিন হয়। 58 দিনে করলে আমাদের ওই সুযোগটা আর থাকে না যে অন্য দেশে কেউ এসে মাছ ধরতে পারে। রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। বাবার লাশ মর্গে রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে বসেছে মেয়ে। বুধবার রাত 10:30টার দিকে মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। পেশায় বাস চালক নিহত আকরাম হোসেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। নিহতের পরিবার জানায়, মেয়েকে এলাকায় কয়েকজন বখাটে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করেন বাবা। পরে উত্ত্যক্তকারীরা আকরামের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে।
এরপর বুধবার রাতে আকরামকে ইট দিয়ে উত্ত্যক্তকারীরা আঘাত করলে স্বজন ও এলাকাবাসী তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় একই এলাকার নান্টু, বিশাল ও রতন সহ বেশ কয়েকজন জড়িত বলে দাবি করছে নিহতের পরিবার। নামছে অটো থেকে, ওখানে নান্টু দাঁড়িয়েছিল, আমার দেখে বিশ্বের বিটি বলে গাল দিয়েছে। আমি চলে আসছি কিছু না বলে, বাসায় এসে তখন আম্মুদেরকে বলেছি। মানে আসছিলাম চেম্বার দিকে, তখন হচ্ছে আমাকে অ্যাটাক করেছে সবাই মিলে, অনেক মারধর করেছে। এর মধ্যে আমার আব্বুকে আঘাত করেছে, সে আঘাতে আমার আব্বু মারা গেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রতিবাদে মানববন্ধন করেছে কুয়েটের কর্মচারী সমিতি। সকাল 11টায় ক্যাম্পাসের দুর্বার বাংলার সামনে সকল কর্মচারীরা সমবেত হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় বক্তারা বলেন, বর্তমানে ভিসি কুয়েটের সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে। তার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করতে কর্মচারী সমিতি ঐক্যবদ্ধ। এদিকে কুয়েটের ভিসির অপসারণের এক দফা দাবিতে দুর্বার বাংলা চত্বর থেকে সন্ধ্যা 7টায় মশাল মিছিল করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে সফররত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠকে আলোচনার বিষয়বস্তু কি রয়েছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। বৈঠকটি এখনো শেষ হয়নি, বৈঠকটি এখনো শেষের পর্যায়ে রয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল রয়েছেন আর যার হচ্ছে মধ্য দক্ষিণ এশিয়ার উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব ও প্রশান্ত মহাসাগর অঞ্চলের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী যে অ্যান্ড্রু হেরাব, তারা এসেছেন এবং তারা সফর করেছেন 6 জনের প্রতিনিধি দল নিয়ে। সেই প্রতিনিধি দলটি প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন, ঘণ্টাব্যাপী না, প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী বা কিছু বেশি সময় ধরে বৈঠক করেছেন। তো এই বিষয়ে আপনাদের বলতে চাই, যেহেতু এর সঙ্গে মিয়ানমার বিষয়ক ভারপ্রাপ্ত যেই রাষ্ট্রদূত রয়েছেন যুক্তরাষ্ট্রের, তিনিও এসেছেন। আমরা আশা করছি যে এই বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে আলাপ আলোচনায় রোহিঙ্গা ইস্যুটি আসবে এবং রোহিঙ্গার বর্তমান অবস্থা বা যেই অর্থায়নের যেই ক্রাইসিস চলছে, সেই ক্রাইসিসটা কীভাবে মোকাবেলা করা যেতে পারে সেই ইস্যু নিয়ে চলবে এবং ট্যারিফ ইস্যু, বাংলাদেশের পক্ষ থেকে ট্যারিফ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্র যে ট্যারিফ আরোপ করেছিল এবং যা 90 দিনের জন্য স্থগিত করেছিল এবং সেটার জন্য সেই পরবর্তীতে কি হতে পারে বা কী ধরনের সংকট বা সমস্যা আসতে পারে বাংলাদেশের উপরে, তা নিয়ে হয়তো আলোচনা করতে পারে। এছাড়া আপনি জানেন যে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং আমরা দেখেছি গতদিন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছেন তাদের সাথে বৈঠক করেছেন, তাদের কাছ থেকে মানবাধিকার, নির্বাচন এবং যেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও তারা আলোচনা করেছেন। তো সর্বোপরি মিলিয়ে বৈঠকটি থেকে আমরা আসলে যেই ফলাফল পেতে পারি তার অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো জানতে পারবো। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিকাল 5:30টায় ব্রিফ করবেন এবং এই বৈঠক বা এই আলোচনায় কি হয়েছে, কি নিয়ে কথা হয়েছে সেটি আমাদেরকে জানাবেন। তো এই ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক চলছে জাতীয় সংসদের এলডি হলে। এ নিয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, বৈঠকের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? ডানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে যে সংস্কার কমিশন, 6টি সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো উপস্থাপন করেছিলেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছেন। তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখেছি যে সকালে বিএনপির সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সেখানে বিএনপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছেন এবং তারা প্রথমে যে কথাগুলো বলেছেন যে এই যে সংস্কার যে উদ্যোগ সরকার নিয়েছে
সেই সংস্কার উদ্যোগকে বিএনপি স্বাগত জানায় এবং বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা চায় যে একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য যে সমস্ত সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলোর পক্ষে বিএনপি রয়েছে এবং সামনের দিকেও এই সরকারকে সমস্ত সহযোগিতা তারা করতে চান। তবে সেক্ষেত্রে যাতে করে কোনো ধরনের কোনো কালক্ষেপণ করা না হয়, অর্থাৎ নির্বাচন যাতে বিলম্বিত না হয়, সে কারণে কিন্তু সংস্কার প্রক্রিয়াকে খুব দ্রুত আগানোর জন্য কিন্তু তারা প্রস্তাব দিয়েছেন এবং সেই সাথে তারা বলছেন যে আসলে এই যে 166টি প্রস্তাবনা সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়েছে সেই বিষয়গুলোর বেশ কিছুতে কিন্তু তারা দ্বিমত পোষণ করেছেন এবং তারা যেই সমস্ত বিষয়গুলো দ্বিমত পোষণ করেছেন সেই বিষয়গুলো তাদের যে প্রস্তাবনা সেটিও কিন্তু তারা ইতিপূর্বেই কিন্তু এই কমিশনের কাছে দিয়েছেন। সেই বিষয়গুলো অর্থাৎ তাদের বিএনপির যে প্রস্তাবনা সেই সাথে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা সকাল থেকেই চলছে। আমরা দেখছি ধারাবাহিকভাবে সেই 10:45 শুরু হওয়া যে বৈঠক সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। তবে এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু বের হয়ে এসে সংবাদ কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে বেশ কিছু অসঙ্গতির কথা তারা অভিযোগ করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু যেই বৈঠক সেটি কিন্তু চলমান রয়েছে। তবে মোটা দাগে যে বিষয়গুলো তারা বলতে চেয়েছেন তা বলছেন যে আসলে নির্বাচন কমিশন সংস্কারের যে বিষয়টি তারা বলছেন যে আসলে সংস্কার হবে সেই সংস্কারগুলো অবশ্যই নির্বাচন কমিশনের যাতে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা যাতে খর্ব না হয়, সেই সাথে বিচার বিভাগের যে ঢেলে সাজানোর কথা তারা বলছেন সেটি বলছেন যে যত সংস্কারগুলোই হবে তবে সেটি যেন সংবিধানের মধ্য থেকে সংবিধানের মূলনীতির বাইরে যেতে গিয়ে সংস্কার না হয় সেই বিষয়গুলো কিন্তু তারা পরামর্শ দিবেন এবং বলবেন। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা বের হয়ে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে 166টি যে প্রস্তাবনা রয়েছে তার মধ্যে বিএনপি কতটিতে তারা সমর্থন দিয়েছেন এবং কতটির তারা বিরোধিতা করেছেন এবং এই বিষয়গুলো তাদের কি পরামর্শ ছিল সেই বিষয়গুলো কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন কিছুক্ষণ পরে। তখন আমরা আসলে জেনে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। ডানা, এই ছিল আমার কাছে সর্বশেষ। তুহিন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম নগরে ডাকাতের আস্তানায় অভিযানে 2 পুলিশ সদস্য ছুরি আঘাতে আহতের ঘটনায় চক্রের মূল হোতা আরিফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 50 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার নগরের ডবল মুরিং থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম বলেন, আরিফ হোসেন পুলিশের নজরে ছিল। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত 25 ফেব্রুয়ারি দুপুরে বারিক বিল্ডিং এলাকায় ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে ছুরি আঘাতে আহত হন উপপরিদর্শক আহলাদ ইবনে জামিল ও নজরুল ইসলাম। একসময় জাতীয় পার্টির নেতা, পরে আওয়ামী লীগে যুক্ত হয়ে গড়ে তোলেন অপরাধের রাজত্ব। কারো জমির উপর নজর পড়লেই ভয়ভীতি দেখিয়ে দখল করে টাঙিয়ে দেন সাইনবোর্ড। বাধা দিলেই আসে হামলা মামলার হুমকি। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহিদ সান্নামাত হত্যা মামলায় আসামি হওয়ার পর আত্মগোপনে আছেন ভূমিদস্যু খ্যাত মন্টু শরীফ। মাদারীপুর থেকে শিবশঙ্কর রবিদাসের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার 3 প্রবাসী ভাই মোফাজ্জল, একরাম ও এমদাদুল হাওলাদার 2008 সালে সাব কবলামুলে মুবারক হুসাইনের কাছ থেকে 22% জমি কিনে মিউটেশন করেন তারা। পরে মোফাজ্জল চলে যান ইংল্যান্ডে আর একরাম ও এমদাদুল পাড়ি জমান ইতালিতে। জমি দেখাশোনার দায়িত্ব দেয়া হয় মোফাজ্জলের শালিকা শামিমা আক্তারকে। এরপরই জমির ওপর নজর পড়ে ভূমিদস্যু খ্যাত মনোয়ার হোসেন মন্টু শরীফের। হঠাৎ রাতের আধারে লোকজন নিয়ে জমিতে সাইনবোর্ড বসিয়ে দেন তিনি। বাধা দিলে দেখায় মামলা আর হামলার ভয়। তাদের মতো মঞ্জুর ইসলাম, রিনা বেগম সহ অসংখ্য মানুষ এমন ঘটনার শিকার। ভুক্তভোগীদের অভিযোগ, ভুয়া কাগজপত্র বানিয়ে নিজের লোকজন নিয়ে জমি দখল করে একের পর এক বাণিজ্য করেন মন্টু শরীফ। আমরা জমি কিনছি মোবারক প্রিন্সিপাল থেকে, আর উনি বলছে যে মালিকের থেকে বায়না করছে। এটা নিয়ে মামলা আমরা লড়তেছি, কিন্তু সে ওইখানে জমিটা দখল করে নিছে। পৈতৃক সম্পত্তি, সেই জায়গায় আমরা যদি যাই তাই আমাদের মারধর করে। কোটা সংস্কার আন্দোলনে নিহত তাওহিদ সান্নামাত হত্যা মামলার আসামি হয় বর্তমানে আত্মগোপনে রয়েছেন এই ভূমিদস্যু। নিয়ম মেনেই জমিতে সাইনবোর্ড দিচ্ছেন বলে মুঠোফোনে দাবি করেন তিনি। টোটালে 18% আমাকে দিবে আর 4% উনি রাখবে। তো উনি বায়না আমার সাথে 22%ই করছে। বর্তমানে একটা জমি বিক্রি হলে এখন কি কোনো জমি আর এক জমি আরেকজনে বায়না করার সুযোগ আছে?
হত্যা মামলার আসামি ও জমি দখলবাজ এই অভিযুক্তকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ওনাকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এইটাকে আমরা আরো বেগবান করব, যাতে অচিরেই তাকে ধরে আইনের কাছে সোপর্দ করা যায়। সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ক্ষমতায় বলিয়ান হয়েই মন্টু শরীফ ভূমি দখলের নেশায় মেতেছিলেন বলছেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 4 আগস্ট লাঠিহাতে প্রকাশ্যে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে কুষ্টিয়া পৌরসভার দুর্নীতিবাজ সার্ভেয়ার আব্দুল মান্নান এখনও আছেন বহাল তবিয়াতে। 8 মাস পেরিয়ে গেলেও তার নামে হয়নি কোনো মামলা, চাকরিও করছেন দাপটের সঙ্গে। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিললেও অদৃশ্য কারণে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা, জানিয়ে ক্ষুব্ধ জেলাবাসী। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই গত 4 আগস্ট কুষ্টিয়ার এনএস রোডে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে লাঠিহাতে মাঠে নামে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে প্রকাশ্যে অবস্থান নেয় ছাত্র জনতার বিপক্ষে, যার 8 মাস পেরিয়ে গেলেও তার নামে হয়নি কোনো মামলা, পৌরসভায় চাকরিও করছেন বহাল তবিয়তে, জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। আমরা নিজেরা দেখেছি যে তারা এই সার্ভেয়ার মান্নান, যিনি এই আতা হানিফের দোসর, তিনি হচ্ছে এই ছাত্রদের এগেনস্টে লাঠি হাতে কিন্তু ভূমিকা পালন করেছিল এবং আপনারা জানেন সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। কিন্তু তারপরেও কোন শক্তির বলে এই মান্নান এখনও এই প্রশাসনের এই পৌরসভাতে এখনও আছে, এটা আমাদের মাথায় আসে না। আমাদের ছাত্র জনতার আন্দোলন যাতে বেগবান না হয় সেজন্য সে আমাদের উপরে হামলা করেছিল। শুধু তাই নয়, দুর্নীতির বরপুত্র খ্যাত সার্ভেয়ার আব্দুল মান্নান গত 17 বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে অনিয়ম ও দুর্নীতির আখড়াখানায় পরিণত করেছিলেন কুষ্টিয়া পৌরসভাকে, যার প্রমাণও মিলেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তে। তারপরেও রাজনৈতিক প্রভাবে থেকেছেন স্বপদেই, জানিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। টাকা ছাড়া তার নিঃশ্বাস নেয় না সে। মানুষের সাথে কথা বলতে গেলে আগে টাকা দাও, তারপরে এই বিষয়ে কথা বলে। দুর্নীতি শেষ নাই, প্রতিটা পদে পদে তার দুর্নীতি। কেন জানি অদৃশ্য সেই শক্তির বলে এই মান্নানের দুর্নীতির অভিযোগ বারবার মিডিয়াতে আসছে, বারবার দেখছি তাকে ট্রান্সফার করা হচ্ছে বা এই করা হচ্ছে ওই করা হচ্ছে, কিন্তু মান্নানের জায়গায় বসে আছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসক বলছেন সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন তারা, দ্রুত সময়ের মধ্যেই নেবেন ব্যবস্থাও। শুরু থেকেই তার বিষয়ে যত অভিযোগ আছে সেটা তদন্ত করে তারপরে তার বিরুদ্ধে যত ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নিব এবং যত দ্রুত সম্ভব। ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অবস্থান নেওয়া দুর্নীতিবাজ এই সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। পাবনায় ঘর নির্মাণ নিয়ে বিরোধের জেরে 2 ভাইয়ের মারামারিতে 1 ভাই নিহত হয়েছেন এবং অপর ভাইকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী উপজেলার কৈকুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় রিফাত আলী সর্দারের 2 ছেলে জিপু ও মনিরুল সর্দার সম্প্রতি তারা একই সঙ্গে বাড়ি নির্মাণ শুরু করেছেন। সেই বাড়ির কক্ষ থেকে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের ঈশ্বরদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জিকুর মৃত্যু হয়। গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানা শ্রমিকরা। এতে মহাসড়কে 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে, দুর্ভোগে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবার সকাল 10টার দিকে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানা শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে। আন্দোলনরত শ্রমিকরা জানান এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানা শ্রমিকদের 2 মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার জানানোর পরও কারখানার কর্তৃপক্ষ বেতন পরিশোধের কোনো ব্যবস্থা নেয়নি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মণ্ডল বলেন, অবরোধের কারণে 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে মানববন্ধন করেছে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার বেলা ১টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এই মানববন্ধন হয়। অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ইলিয়াস আলী ছিলেন জনতার নেতা। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন তিনি। এজন্যই আওয়ামী লীগের রোষানলে পড়তে হয়েছে তাকে। এ সময় দ্রুত ইলিয়াস আলীর সন্ধান বের করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তারা। পরে ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা। যাওয়া আসার পথে টোল, পণ্য পরিবহনে ওজন হিসাব করে টোল। চরের মানুষের কাছে যেন শাখের করাত। সরকারিভাবে টোল নির্ধারণ থাকলেও তা মানেন না ইজারাদার। গত ৪০ বছর ধরে এমন অতিরিক্ত টোলের ফাঁদে চর আলাতুলি ও আশারিয়াদহের মানুষ। বিস্তারিত কাজী শাহেদের প্রতিবেদনে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আশারিয়াদহ ও চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি ইউনিয়নে বসবাস প্রায় ৬০ থেকে ৭০ হাজার মানুষের। জেলা সদর থেকে এই দুই ইউনিয়নে যেতে স্থানীয়রা ব্যবহার করেন বিদ্রুপুর, ফুলতলা ও বড়গাছি পেটাও আন্তজেলা ফেরিঘাট। একজন মানুষ নৌকায় পার হলে তার জন্য টোল ৫ টাকা। সরকারিভাবে তার নির্ধারণও করা আছে, কিন্তু সেই নিয়ম মানেন না ইজারাদার। ৫ টাকার টোল ২০ টাকা, পণ্যের জন্য টোল ওজন দেখে। ঘাট হচ্ছে যে এক জায়গাতে ভাড়া দেওয়ার কথা, সেখানে আমরা ২ জায়গাতে এখনো ভাড়া দিচ্ছি। মানে তারপরও মানে ঘাট নিয়ে ডাক দেওয়ার পরও এই অনিয়মটা হচ্ছে। যে সরকারি বিধিমালা অনুযায়ী যে চার্ট দিয়েছে, সেই চার্ট অনুযায়ী আপনারা ভাড়া আদায় করবেন এক জায়গায় এবং আপনাদের নৌকা দিবেন। আমার জনগণ সুষ্ঠুভাবে পারাপার হবে, এটাই আমার কাম্য। আমাদের অভিযোগ হলো যে আমার ফার্নিচারের কাঠ লিয়ে এলে এক শিফটি কাঠে ৪০ টাকা ভাড়া চাচ্ছে। আমরা বলছি একটু কম রাখে, তো কম রাখবে না, মন গেলে লিয়ে যাও, নাহলে বাদ দিয়ে দাও। যে চার্ট অনুযায়ী যেন ভাড়াটা নেয়, এই সমাধান লেগে এসেছি। ইজারাদারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, চরের রাস্তা নির্মাণ, নৌকা সবকিছু মিলে ৫ টাকায় পারাপার কঠিন। ৫ টাকায় একটা নৌকা ঘাট পার করা একটা সরকার লিখে দিয়েছে, ভালো কথা। আমরা নৌকা দিয়েছে যে ঘাট যার নৌকা চার নৌকা সে চালাবে। আমরা ১০০ বার রাজি, আমরা ঘাট আমাদের নৌকা দিয়ে আমরা চালাবো। ঘাটগুলো ইজারা দেয় জেলা পরিষদ। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, টোল আদায়ের হার দেখে ইজারাদার ইজারা নিয়েছেন। এখন অতিরিক্ত টোল আদায়ের সুযোগ নেই, কিন্তু ঘাটগুলোতে ইজারাদারের মাধ্যমে অব্যবস্থাপনা হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছেন। শুনতে পাচ্ছি যে একটু অতিরিক্ত করে তারা ভাড়া আদায় করছে। তো আমরা ইজারাদারকে ডেকেও বলে দিচ্ছি যে এটা যেন অতিরিক্ত ভাবে ভাড়া নেওয়ার সুযোগ নাই, কারণ তারা তো টোল চার্ট দেখেই ইজারাটা নিয়েছে, সুতরাং এর অতিরিক্ত যাওয়ার সুযোগ নাই। ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। এতে চর আশারিয়াদহ ও আলাতলি ইউনিয়নের মানুষরা অংশ নেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। রাজশাহী বাজারে পেঁয়াজের দাম হঠাৎ দ্বিগুণ হয়ে গেছে। খুচরা বাজারে যে পেঁয়াজ আগে ২০ থেকে ২৫ টাকায় পাওয়া যেত, এখন তা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, হাট থেকেই দাম বেশি হওয়ায় তার প্রভাব পড়ছে বাজারে। অন্যদিকে পাইকাররা বলছেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় কৃষকরা পেঁয়াজ হিমাগারে রেখে দিচ্ছেন। এতে সরবরাহ কমেছে বাজারে। দামের এই ওঠানামায় ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বান্ধাই পার্টি কিছু নেমে গেছে, বুঝলেন। এরা গত করে যে লাভটা করেছে, এখন তো ওরা থেমে নাই। ওরা এই লাভের গরমে যে কোনো দামে মাল কিনছে, খাওয়া কাস্টমাররা নেমে গেছে, এই কারণে দামটা বেড়ে গেছে। পেঁয়াজের বাজার বাড়তি হওয়ার কারণ পেঁয়াজ শুকাছে, মানুষ কিনছে বেশি বেশি, মানে রেখে খাওয়ার জন্য কিনছে, যে বাজার শর্ট পেয়েছে, যার যে প্রয়োজন ওই অনুযায়ী কিনলে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। গত ১ মাসে নদীগর্ভে বিলীন হয়েছে ৪০টি বসতবাড়ি। বর্ষার আগে ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। সচেতন মহল এলাকা বিলীন হওয়ার শঙ্কা করলেও পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে কাজ করছেন তারা। জামালপুর থেকে সহকর্মী রিয়াদ হাসান হৃদয়ের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের যমুনা নদী তীরবর্তী ৬ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। খোলাবাড়ি থেকে বড়খাল পর্যন্ত ৬ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে চলছে ভাঙন। এতে হুমকির মুখে পড়েছে কিশোর মোড়, মধুর ভাঙ্গা সহ বেশ কয়েকটি গ্রাম। এখন ফসলি জমি সব আমরা স্থায়ীবাদের জন্য
আবেদন করছি। এই বন্যার আগেই আমাদের এই নদী ভাঙ্গনকে স্থায়ী বাদ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে স্থায়ী বাঁধ নির্মাণ না করা হলে বর্ষায় দেওয়ানগঞ্জের মানচিত্র থেকে এসব এলাকা বিলীন হয়ে যাবে শঙ্কা সচেতন মহলের। বর্তমানে এই শুকনো মৌসুমে যে পরিমাণ ব্যাপক হারে নদী ভাঙন হচ্ছে, এর স্থায়ী কোনো ব্যবস্থা না নিলে আগামী মৌসুমে বর্ষায় এই এলাকার কোনো অস্তিত্ব থাকবে না। দেওয়ানগঞ্জ শহর পর্যন্ত একটি হুমকির মুখে পড়ে আছে। একটি টেকসই বাঁধ এই জায়গায়, এই বালির বস্তা দিয়ে কোনো কাজ হবে না। একটি টেকসই বাঁধ আমাদের খুব প্রয়োজন। এলাকাবাসীর দাবি একটি টেকসই বাঁধ। জরুরি ডাম্পিং কাজ চলছে উল্লেখ করে অনুমোদন পেলে দ্রুত কাজ বাস্তবায়নের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। ভাঙনটি ঠেকানোর চেষ্টা করছি, পাশাপাশি আমরা এর উজানি ভাটিতে আরও কিছু এই কাজের এক্সটেনশন আকারে প্রস্তাবনা দিয়েছি। পরবর্তীতে অনুমোদন পেলে এর উজানি ভাটিতে আরও প্রায় 150 মিটার কাজ বাস্তবায়ন করা হবে। আপাতভাবে এই স্কুল রক্ষার্থে এখানে 35 মিটার 30 লক্ষ টাকা ব্যয়ে কাজ চলমান রয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবস্থা নেবে সরকার, এমন প্রত্যাশা যমুনাপাড়ের বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাটের ফকিরহাট উপজেলা চিত্রা নদীর উপর নির্মিত কলকলিয়া মায়েরখালী কাঠের পুল এখন ধ্বংসপ্রায়। এই পুল দিয়ে প্রতিদিন চলাচল করেন 10 গ্রামের কয়েক হাজার মানুষ। ফলে ছোট বড় দুর্ঘটনা এই এলাকার মানুষের নিত্যসঙ্গী। এই স্থানে 55 মিটার দীর্ঘ একটি আরসিসি সেতু নির্মাণের আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এস সোহানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চিত্রা নদীর ওপর নির্মিত কলকলিয়া মায়েরখালী কাঠের পুল 90-এর দশকের শুরুর দিকে সরকারি অর্থায়নে চিত্রা নদীর ওপর এই সেতুটি নির্মাণ করা হয়। শেষবার সংস্কার হয় 2005 সালে। সময়ের সঙ্গে সঙ্গে সেতুটি এখন ধ্বংসপ্রায়। মরিচা ধরা লোহার পিলার, ভাঙা কাঠের ফাঁকা ফাঁকা স্ল্যাব দেখে বিশ্বাসই হবে না এই পুল দিয়েই প্রতিদিন চলাচল করেন 10 গ্রামের কয়েক হাজার মানুষ। সেতুর পাশেই দুটি শিক্ষা প্রতিষ্ঠান, কলকলিয়া গুরুচরণ মাধ্যমিক বিদ্যালয় ও কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাজুক এই পুল দিয়ে বিদ্যালয়ে যাওয়া আসার সময় মাঝে মাঝেই দুর্ঘটনার কবলে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও পথচারীরা। বিদ্যালয়ের ছেলে মেয়েরা অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের সংখ্যা নিয়ে পারাপার হয়। বিভিন্ন সময় ছেলে মেয়েরা দুর্ঘটনায় পতিত হয়। আমরা যখন এই পোলের উপর দিয়ে যাই তখন আমাদের বুকের ভিতর খুব ভয় লাগে। আমরা ভাবি যে আমরা যদি আমাদের ত্বকটা ভেঙে যদি আমরা নিচে পড়ে যাই তাহলে আমাদের কি অবস্থাটা নাই হবে। একটা চাষ ছিল, আমার একটা ভাই পড়ে মারা গেছে। আমি নিজেও ভুক্তভোগী। এই পড়ে যে বা পাড়ায় এমন ব্যথা পেয়েছি যা এখন হাঁটাচলা করতে খুবই অসুবিধা হয়। ভ্যান, মোটরসাইকেল সহ কোনো ধরনের যানবাহন চলাচলের জন্য এই সেতুটি উপযুক্ত না হওয়ায় স্থানীয় মাছ ও সবজি চাষিদের পরিবহন ব্যয় বাড়ছে বলে জানালেন স্থানীয় বাসিন্দা ও জাতীয় ফুটবল দলের সাবেক এই খেলোয়াড়। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই এই ব্রিজটা দ্রুত ঠিক করে দেয় আমাদের জন্য। স্থায়ী সেতু নির্মাণে বিভিন্ন দপ্তরে বারবার দাবি জানিয়েও ফল হয়নি, তাই স্থানীয়রা চাঁদা তুলে নিজেরাই শুরু করেছেন সংস্কার কাজ। চেষ্টা করে উপরে লেখালেখি করেও কোনো ব্যবস্থা করতে পারি নাই, তাই এখন আমরা গ্রামের থেকে চাঁদা তুলে আমরা এই ব্রিজ মেরামত করার কাজে লাগেছে। এদিকে কাঠের পুলের স্থানে 55 মিটার দীর্ঘ একটি আরসিসি সেতু নির্মাণের জন্য নকশা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে এলজিইডি। ইতিমধ্যে আমরা মাটি পরীক্ষার কাজ সম্পন্ন করেছি এবং ডিজাইন চলমান আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এটা অনুমোদন পেলে দরপত্র আহ্বান করে ঠিকাদার নির্বাচন করব এবং তারপরে কাজ শুরু হবে। তবে কেবল আশ্বাস নয়, দ্রুত সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলা নববর্ষ উপলক্ষে ভারতীয় অপসংস্কৃতি রোধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কানসার সোলেমান মিয়া ডিগ্রি কলেজ মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা প্রদর্শনের এক ব্যতিক্রমী আয়োজন হয়। নারী পুরুষ সবার অংশগ্রহণে দিনভর এই আয়োজন উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর ছিল। দর্শক ও খেলোয়াড়দের অনুরোধ এমন আয়োজন প্রতি বছর হোক। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্য ও ছবিতে এ নিয়ে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাল সোলেমান মিত্র ডিগ্রি কলেজ মাঠে 3 দিন ব্যাপী হাডুডু, বালিশ, সুইসুতো, হাড়িভাঙা, দড়ি টানাটানি সহ 9টি গ্রামীণ খেলার আয়োজন করে শিবগঞ্জ পৌর ও উপজেলা বিএনপি।
পরিবেশিত হয় ঐতিহ্যবাহী গম্ভীরতা। নারী পুরুষ শিশু বয়স্ক সবাই অংশ নেয় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দময়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে শিশু বয়স্ক সহ নারী পুরুষেরা অংশগ্রহণ করায় ও খেলাধুলা দেখে আনন্দিত উৎফুল্ল তারা। খুব ভালো লাগলো আর কি, গ্রাম বাংলার খেলাগুলো আবার নতুন ভাবে হচ্ছে আমাদের মধ্যে ফিরিয়ে এনেছে। এরকম আয়োজন যেন প্রত্যেক বছর করা হয় তাহলে আমাদের ভালো লাগবে। খেলাগুলোকে ফিরিয়ে আনার জন্য এই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দেশের যুব সমাজকে মাদক সন্ত্রাসের মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং সুস্থ শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে এই নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে এই আয়োজন। পূর্বের স্মৃতিকে ফিরিয়ে আনা হয়েছে, সেদিক থেকে সমস্ত জনগণ অত্র উপজেলার সমস্ত মানুষের মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়েছে। তো এখানে না আসলে হয়তো আমি এই খেলাটা দেখতে পেতাম না, আমার বেশ ভালো লাগছে। ভারতীয় অপসংস্কৃতি রোধ ও বাঙালি সংস্কৃতি ফিরিয়ে আনতে এমন আয়োজন করা হয়েছে বলে মন্তব্য করেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন শওকত। আমরা আজকের এই খেলার মাধ্যমে এই মাঠের মধ্যে আমাদের যে প্রাণ শক্তি, এই সবুজ বাংলাদেশের, এই নদীমাতৃক বাংলাদেশের যে প্রাণ শক্তি, যে গান, ভাওয়াইয়া, পল্লীগীতি, জারি গান, সারি গান, যাত্রা গান, পালা গান, সেগুলিকে আমরা ফিরিয়ে এনে আমরা আমাদের সাংস্কৃতিক ধারণ করে গ্রামীণ খেলার এই আয়োজন হয়ে ওঠে এক মিলন মেলায়। হারিয়ে যাওয়া সংস্কৃতি ধরে রাখতে প্রতি বছর এমন অনুষ্ঠান নিয়মিত করা হবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি চোংড়াছড়িতে প্রথমবারের মতো নারী বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মারমাদের সাংরাই উপলক্ষে গ্রামবাসীর উদ্যোগে চোংড়াছড়ি হেডম্যানপাড়া মাঠ প্রাঙ্গণে এই বলি খেলার আয়োজন হয়। খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ ভিড় করেন। দর্শকের উপস্থিতিতে মাঠে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। খেলায় গ্রামের 8 জন মহিলা বলি অংশ নেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার চেম্বারের উদ্যোগে চলছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? কি কি পণ্য সামগ্রী রয়েছে এখানে? ডানা, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারে মাসব্যাপী চেম্বারের উদ্যোগে, অর্থাৎ মৌলভীবাজার যে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে মাসব্যাপী শুরু হয়েছে শিল্প বাণিজ্য মেলা। এই বাণিজ্য মেলায় মূলত যে কারণটি হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী সারা দেশব্যাপী যে চেম্বারের উদ্যোগে একটি মেলা হয় বছরে একটি, সেই মেলার অংশ হিসাবে এই মেলাটা শুরু হয়েছে মৌলভীবাজার কাশীনাথ স্কুলের সংলগ্ন মাঠে। এই মেলাটায় মূলত দেশি যে পণ্য রয়েছে, বিশেষ করে উদ্যোক্তা সৃষ্টির জন্য এই মেলাটির আয়োজন করা হয়েছে। এই মেলায় বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন এখানে এসেছেন এবং এই মেলায় মূলত যে পণ্য সামগ্রী আনা হয়েছে তাতে ভোক্তা এবং যারা বিক্রেতা রয়েছেন তারা অনেকটাই সন্তুষ্ট, কারণ দেশি পণ্যগুলো এখানে মূলত তুলে ধরা হয়েছে এবং শুধু মেলায় যে সব পণ্য বিক্রেতার পাশাপাশি এখানে শিশুদের খেলনা সহ বিভিন্ন রকমের আইটেম নিয়ে পোস্টার সাজিয়ে বসেছেন দোকানিরা এবং মেলায় আগত দর্শকরা চুপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনি জানেন যে এখন বৈশাখ মাস, এখন ঝড় বৃষ্টির দিন, এই মৌলভীবাজারে বৃষ্টি শুরু হয়েছে, তারপরেও ক্রেতা বিক্রেতার যে সন্তুষ্টিতে এই মেলাটা অনেকটা জমে উঠেছে। এই মেলায় যে অবস্থার সৃষ্টি হয়েছে এতে লক্ষ্য করা যায় যে তরুণ তরুণীদের একটা সময় কাটানোর অবস্থা এখানে সৃষ্টি হয়েছে এবং এই মেলায় অসংখ্য দর্শকরা এখানে আসছেন এবং কম দামে মাল কিনতে পেরে অনেকটা সন্তুষ্ট হয়েছেন। আমার সাথে আছেন এই মেলার একজন উদ্যোক্তা, তিনি জানাবেন যে মেলায় কি কারণে এই মেলাটা তিনি করছেন এবং মেলার বিস্তারিত তিনি জানাচ্ছেন সংক্ষিপ্তভাবে। মৌলভীবাজার শিল্প বাণিজ্য মেলা মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং মৌলভীবাজার শিল্প চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির উদ্যোগে মেলাটা হচ্ছে। প্রশাসনিক শুনছিলেন যেমনটি যে এই মেলাটার বিস্তারিত জানাচ্ছিলেন যে মেলার একজন অন্যতম সমন্বয়ক। এই হচ্ছে মৌলভীবাজারের মাসব্যাপী মেলার সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে।